নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। সামনেই ডার্বি, তার আগে কিন্তু ইস্টবেঙ্গল দলের সুখবর বেরিয়ে আসছে, সেই নিয়ে আলোচনা করব। এখন থেকেই কিন্তু দলগুলো তাদের পরের সিজনের কথা ভেবে দল গঠন করতে শুরু করে দিয়েছে। তো সেই জায়গাতে কিন্তু বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেই নিয়ে আলোচনা করব। এছাড়া আইএসএল এবং আই লিগের ম্যাচ নিয়েও কথা বলবো আমরা একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি একটুখানি আই লিগ নিয়ে কথা বলি, তো আজকে আই লিগের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে বাংলার আরেক প্রধান মোহামেডানের জন্য। তারা কিন্তু সন্ধ্যে 7টায় ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে নামধারীর সঙ্গে, এবং এই নামধারী কিন্তু বেশ কিছু হেভিওয়েট দলকে হারিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে মোহামেডানকে যথেষ্ট সতর্কভাবে ফুটবল খেলতে হবে এবং ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলের পার্থক্যটা আরও বাড়িয়ে নিতে হবে। তো এই ম্যাচের দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। এর সাথে সাথে যদি আমরা একটুখানি আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো কালকে জামশেদপুর তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো ম্যাচটা কিন্তু খুবই ভালো ম্যাচ হয়েছে। প্রথমে আমরা দেখলাম জাভিয়ার সিবেরিও, সে কিন্তু একদম সুপার সাব হয়ে গেল, নেবেই কিন্তু গোল করে দিয়ে জামশেদপুরকে এগিয়ে দেয়। তার পরবর্তী সময় ছাংতে 74 মিনিটের মাথায় গোল শোধ করে দেয়। কিন্তু ম্যাচের যেটা ঘটনা সেটা হয় 82 মিনিটের মাথায় চিমাচুকু ডবল ইয়েলো কার্ডের জন্য রেড কার্ড দিয়ে দেওয়া হয়। তখন কিন্তু একজন বিদেশি প্লেয়ার কমে যায়, এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম খালিদ কিন্তু একটা পরিবর্তন করলো, একজন ইন্ডিয়ান প্লেয়ারকে তুলে নিয়ে সেই জায়গায় আরও একজন বিদেশি প্লেয়ারকে নামিয়ে দিল। কিন্তু আইএসএল এর নিয়ম যেটা সেটা হচ্ছে যে যখন টিম খেলবে সেখানে 4 জন বিদেশি প্লেয়ারকেই মানে 11-এর মধ্যে রাখা যাবে, এবং কোনো বিদেশি প্লেয়ার যদি সেক্ষেত্রে কাট পেয়ে যায় সেক্ষেত্রে ওই 3 জন বিদেশি প্লেয়ারকে নিয়েই খেলতে হবে। কোনো ভারতীয় প্লেয়ারকে তুলে সেক্ষেত্রে বিদেশি প্লেয়ারকে নামানো যাবে না, আর বিদেশি প্লেয়ার 7 জনকেই কিন্তু মাঠের মধ্যে রাখতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু কালকে ঘটেছে, এবং ম্যাচটা কীভাবে এরকমভাবে ম্যাচ হলো সেটা কিন্তু ম্যাচ রেফারি জানে, এবং ম্যাচ রেফারি ছিল রাহুল কুমার গুপ্তা, যে কিন্তু গত বছরের বেস্ট রেফারি ছিল। তো সে মাঠের মধ্যে রয়েছে, এরকম একটা সাবস্টিটিউট হচ্ছে, সে কিছুই বলল না। এছাড়া যারা আরও ম্যাচ রেফারিরা যারা ছিল তারাও কিছু বলল না। ম্যাচের পর ব্যাপারটা আরও বোঝা গেল। তো দেখা যাক এই ব্যাপার নিয়ে শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়। এর আগেও এরকম হয়েছে, তো সেক্ষেত্রে পয়েন্ট মানে বিপক্ষ দলকে দিয়ে দেওয়া হয়েছিল। এক্ষেত্রেও যদি মুম্বাই পয়েন্ট পেয়ে যায় তারা কিন্তু পয়েন্ট টেবিলে মানে 1 নম্বর পজিশনে রয়েছে, আরও 2 পয়েন্ট পেয়ে যাবে তারা, কিন্তু সেক্ষেত্রে 18 ম্যাচ থেকে 38 পয়েন্ট পেয়ে যাবে। এবং জামশেদপুর যে গোলটা করেছে সম্ভবত গোলটাও ক্যান্সেল হবে, এবং তারা ম্যাচটা একদম হেরে যাবে। ম্যাচ ড্র করেও খুব একটা লাভ হলো না, ম্যাচটা হেরে গেলে কিন্তু তারা এই যে 19 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে 6 নম্বর পজিশনে রয়েছে তারা কিন্তু আবার নেমে যাবে। তো একটা নাবা ওঠার ব্যাপার তো থাকবে। এখন পর্যন্ত কিন্তু 1 পয়েন্ট দেওয়া হয়েছে, এই ব্যাপারটাকে নিয়ে খুব তাড়াতাড়ি সমাধান এসে যাবে। এসে গেলেই আমরা বুঝতে পারবো যে শেষ পর্যন্ত কি হবে। এবং যদি এই ক্ষেত্রে জামশেদপুর পয়েন্ট নষ্ট করে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল বা তলার দিকের দলগুলো খুবই খুশি হবে। তো যাই হোক, এরপর যদি আমরা আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে থেকে কিন্তু আবার ম্যাচ উইক 19 শুরু হয়ে যাচ্ছে, এবং সেখানেও কিন্তু আমরা বেশ কিছু ভালো ভালো ম্যাচ দেখতে পেতে চলেছি। প্রথম ম্যাচটাই কিন্তু লিগ টেবিলের একদম তলার দিকে দুটো দলের ম্যাচ। চেন্নাই তারা বর্তমানে 11 নম্বর পজিশনে রয়েছে, আর হায়দ্রাবাদ 12 নম্বর পজিশনে রয়েছে। কিন্তু হায়দ্রাবাদ যেরকম ফুটবল খেলছে, অন্তত একটা জয় তারা পেলে অনেকেই খুশি হবে, কারণ হায়দ্রাবাদের ছেলেগুলো যা খেলছে। তো সেক্ষেত্রে লাস্ট ম্যাচ তারা ড্র করেছিল এবং খুব ভালো ফুটবল খেলেছিল। আজকেও সেরকম তারা ফুটবল খেলার চেষ্টা করবে এবং ম্যাচ থেকে পয়েন্ট আনার চেষ্টা করবে। তো চেন্নাই কিন্তু তারাও চেষ্টা করবে যে ম্যাচটা জেতার, কারণ তারা 17 ম্যাচে 18 পয়েন্ট পেয়েছে। যদি আজকের ম্যাচ তারা জিততে পারে তারা কিন্তু 21 পয়েন্ট পেয়ে যাবে, আবার ওই 6-7-এর মধ্যে চলে আসবে। তো একটা দুর্দান্ত লড়াই হবে। আর আজকে যদি চেন্নাই ম্যাচ জিতে যায় ইস্টবেঙ্গল 11 নম্বর পজিশনে চলে আসবে। তো ব্যাপার কিন্তু প্রচুর চাপের হয়ে যাচ্ছে, যত ম্যাচ উইক শেষের দিকে যাচ্ছে এরকম লড়াই হচ্ছে। তো সেক্ষেত্রে এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশন করতে পারো, ম্যাচের রেজাল্ট কি হবে। তোমাদের স্কোর লাইন প্রেডিকশন মিলে গেলে পরবর্তী সময় তোমাদের নাম শেয়ার করা হবে ভিডিওতে। এরপর যদি ডার্বি ম্যাচের আগে কি সুখবর পেল ইস্টবেঙ্গল সেই নিয়ে আমরা কথা বলি, তো সুখবর বলতে 2 জন প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে ফিরতে চলেছে। প্রথম যে প্লেয়ারের কথা বলবো সে হচ্ছে 24 বছর বয়সী মিডফিল্ডারের প্লেয়ার অজয় ছেত্রী। লাস্ট ম্যাচ কিন্তু গোয়া ম্যাচ সে খেলতে পারেনি, তার 4টি ইয়েলো কার্ড হয়ে গিয়েছিল এবং সে সাসপেন্ড ছিল, কিন্তু সে আবারও ডার্বি ম্যাচে ফিরতে চলেছে। এবং গত ডার্বিতেই আমরা দেখেছিলাম অজয় ছেত্রী কিন্তু গোল করেছিল এবং ব্রিলিয়ান্ট গোল করেছিল প্রথমের দিকেই। তো অজয় ছেত্রী গোলের পেয়েছে, এবং ডার্বি ম্যাচ যেহেতু
সামনে রয়েছে। অজয়ের দিকে অনেকে তাকিয়ে থাকবে যে অজয় আবারও গোল করতে পারে কিনা, ব্যাক টু ব্যাক ডার্বি ম্যাচে সে গোল পায় কিনা। তো অজয় কিন্তু ফিরছে, মানে মাঝমাঠের কিছুটা হলেও খেলা আরও ভালো হবে। সৌভিক অজয় মাঝমাঠের জুটিকে কিন্তু আমরা দেখতে পারবো। তাছাড়াও যে সবথেকে বড় সুখবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে সাউল ক্রেসপোকে নিয়ে। তো ক্রেসপো কিন্তু পুরোপুরি ফিট রয়েছে। কালকে যেটা অনুশীলন রয়েছে সেখানে যেরকমভাবে তাকে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কোচ আশাবাদী সে পরের ম্যাচে ফার্স্ট 11-এ থাকবে, এরকম কিন্তু কোচ আশাবাদী। এবং ক্রেসপো যদি মাঝমাঠে ফেরে, সৌভিক চক্রবর্তী এবং ক্রেসপোর যে মাঝমাঠ আমরা দেখেছি এর আগে, দুর্দান্ত মাঝমাঠ, তার সাথে যদি অজয় ছেত্রীও খেলে অনেকটাই ভালো কিন্তু ইস্টবেঙ্গল মাঝমাঠকে সামলে নেবে। কারণ আমরা গোয়া ম্যাচে দেখেছিলাম বা তারও কয়েকটা আগের ম্যাচেও দেখছিলাম মাঝমাঠ বলে কিচ্ছু ছিল না। সেই কারণেই ডিফেন্সের ওপর অতটা প্রেসার পড়ছিল, অ্যাটাকিংয়েও গিয়ে ইস্টবেঙ্গল খুব একটা কাজ করতে পারছিল না। তো মাঝমাঠ যেহেতু শক্তিশালী হচ্ছে সেক্ষেত্রে ডার্বি ম্যাচে এটা কিন্তু একটা বাড়তি অক্সিজেন যোগাবে ইস্টবেঙ্গল দলকে। এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম বা উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় থেকেই বলছিলাম 25 বছর বয়সী বাঙালি অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার মহিতোষ রয়, যে কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে রয়েছে। তো তার কাছে কিন্তু আইএসএল এর ক্লাবের অফার আসতে শুরু করেছে। মহিতোষকে নেক্সট সিজনে ইস্টবেঙ্গল রাখতে পারবে কিনা সেটা একটা দেখার বিষয় হবে, কারণ কন্ট্রাক্ট এই সিজনেই রয়েছে। আর মহিতোষ তো গেম টাইমই পায় না, কতদিন প্লেয়ারটা রিজার্ভ টিমে থাকবে, কিন্তু তার মধ্যে যা খেলা রয়েছে, যা খেলার গুণ রয়েছে খুবই ভালো। এবং বাঙালি প্লেয়ার লাল হলুদের জার্সি গায়ে আলাদাই ফুটবল খেলবে, কিন্তু সেইভাবে সে সুযোগ পায়নি। এবং এই জায়গাতেই কিন্তু যেটা শোনা যাচ্ছে এবং একটা বড় জায়গা থেকে এটা রিপোর্ট করা হয়েছে যে আইএসএল এর 3টে ক্লাব রীতিমতন রেসের মধ্যে রয়েছে। তার মধ্যে যে ক্লাবটা সবথেকে এগিয়ে রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। নেক্সট সিজন তাকে নেবার ব্যাপারে রীতিমতন ইন্টারেস্টেড রয়েছে, কথাবার্তাও অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে গেছে, কিন্তু ডিল ডান এখনও হয়নি, এটুকু বলে রাখতে পারি। অ্যাডভান্স লেভেলে কথাবার্তা নিয়ে চলে গেছে। এছাড়াও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং আরও একটা আইএসএল এর ক্লাব কিন্তু নেবার ব্যাপারে মহিতোষকে রীতিমতন কথাবার্তা শুরু করেছে। এবার দেখার বিষয় মহিতোষ সেই ইস্টবেঙ্গলেই থেকে যায় নাকি নেক্সট সিজনে বেরিয়ে যায়, কারণ তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। সে যদি ভাবে যে ফ্রি প্লেয়ার হিসাবে বেরিয়ে যাব, অন্য কোনো ক্লাবে গেলে আমি আরও ভালো গেম টাইম পাবো, সেটা মহিতোষ অবশ্যই করতে পারে। পুরো ব্যাপারটাই মহিতোষের উপর রয়েছে। এবং এটাও এখন দেখা যাচ্ছে মহিতোষ কিন্তু সিনিয়র টিমের সঙ্গে আবার অনুশীলন শুরু করেছে। এই কয়েকটা দিন হলো দেখা যাচ্ছে সিনিয়র টিমের সঙ্গে মহিতোষকে অনুশীলন করতে। তো মহিতোষকে কি ইস্টবেঙ্গল প্রমোট করবে নাকি মহিতোষকে ওই যেটুকু ব্যাকআপ হিসাবে রাখার সেটুকুই রাখবে, সেটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু মহিতোষের কাছে যেহেতু অফার এসেছে এবং একজন বাঙালি প্লেয়ার আমরা সবসময় চাইবো সে গেম টাইম পাক, যেখানেই যাক না কেন সে গেম টাইমটা পাক এবং ভালো ফুটবল খেলুক। তো সেক্ষেত্রে পাঞ্জাবে গেলে কিন্তু অবশ্যই মহিতোষ গেম টাইম পাবে, তার কোনো রকম অসুবিধা নেই। তো দেখা যাক পরবর্তী সময় মহিতোষ ইস্টবেঙ্গল নাকি অন্য কোনো ক্লাবে যায়। এরপর আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা আর অন্য কেউ নয় 32 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ড্যানিয়েল চিমাচুকু, যে কিন্তু 2024 সাল পর্যন্ত জামশেদপুরের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে। এবার এই চিমাকেও নেবার ব্যাপারে কিন্তু আইএসএল এর অন্যতম একটা বড় ক্লাব চেন্নাইন এফসি চেষ্টা করছে, কারণ ওয়েং কোয়েলের আন্ডারে চিমাচুকু কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল। লিগ সিল উইন করার পিছনে কিন্তু চিমার অবদান অনেকটা ছিল এবং খুব ভালো ফুটবল খেলেছিল। তো নেক্সট সিজনের কথা ভেবে কিন্তু ওয়েং কোয়েল তার পুরাতন প্লেয়ার এবং তার পছন্দের প্লেয়ারকে কিন্তু তার কাছে নিয়ে আসার চেষ্টা করছে, কথাবার্তা শুরু করেছে এবং চিমাও কিন্তু ওয়েং কোয়েলের কাছে আসতে চায়। তো এটাও কিন্তু একটা চেন্নাইন এফসির জন্য বড় খবর। এবং চেন্নাইন এফসি যে কাজটা এখন থেকে শুরু করেছে সব থেকে ভালো কাজ শুরু করেছে, কারণ এই সিজনে ভালো কিছু তাদের আর হওয়ার সম্ভাবনা নেই। নেক্সট সিজনের কথা ভেবে অনেক আগে থেকে কাজ করছে। তাদের যেই জায়গায় প্লেয়ার দরকার সেই জায়গাতেই তারা প্লেয়ার নিয়ে আসা, এমনকি বিদেশি প্লেয়ারদেরও সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো কাজ করছে তারা, এবং এই কাজটা অবশ্যই এখন থেকে করা দরকার ইস্টবেঙ্গলে। তারা তো এএফসির মতন টুর্নামেন্ট খেলবে, কিন্তু ইস্টবেঙ্গলও শুরু করেছে যতটুকু শোনা যাচ্ছে। ডার্বি ম্যাচের পরই কিন্তু অনেক আপডেট বেরিয়ে আসবে, তোমাদের এটুকু জানাতে পারি। তো ডার্বি ম্যাচটুকু আমরা অপেক্ষা করি, তার পরবর্তী সময় আপডেট এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।